দেশ আছে যেখানে এক ব্যক্তি তার নিজের পরিবারের নামে মাসগুলো নামকরণ করেছিলেন এবং মরুভূমিটি সম্পূর্ণ অবিচলিত থেকে তার নিজস্ব ক্যালেন্ডার বজায় রেখেছিল। এমন একটি দেশ যেখানে বালুর নিচে প্রজ্বলিত আগুন 50 বছরেরও বেশি সময় ধরে জ্বলছে। একটি সাম্রাজ্যের পতনের সাক্ষী হয়েছে, 3টি সরকারের শাসন পেরিয়েছে, এমনকি সেটি নিভিয়ে ফেলার জন্য সরকারি নির্দেশে চেষ্টাও করা হয়েছিল, কিন্তু নেভানো সম্ভব হয়নি, তা আজও জ্বলছে। এই ভূমি কখনো মানুষের নির্দেশ মেনে নেয়নি। এখানেই পৃথিবীর সবচেয়ে বড় মধ্যযুগীয় নগরীগুলোর একটি আজও বালুর নিচে ঘুমিয়ে আছে, এমন এক স্থানে যার কোনো পর্যটন মানচিত্র নেই, যেন ইতিহাস একবার নিঃশ্বাস নিয়ে তা আর কখনো ছাড়েনি। এটাই তুর্কমেনিস্তান। প্রিয় দর্শক, তুর্কমেনিস্তানের এই অজানা ইতিহাস নিয়ে 3টি পর্ব সাজিয়েছি। আজ দেখব প্রথম পর্ব। চলুন শুরু করা যাক। এটি সেই নিষেধাজ্ঞা আর বন্ধ সীমান্তের তুর্কমেনিস্তান নয়, বরং সেই তুর্কমেনিস্তান যার প্রকৃত গল্প এতদিন নীরবতা আপনার জন্য লুকিয়ে রেখেছিল। 8 শতাব্দী ধরে প্রায় অপরিবর্তিত একটি বাজারে নীল রঙের রঞ্জক, ইন্ডিগো আর মরুভূমির উলের গন্ধ ভেসে বেড়ায়। মরুভূমির উলের গন্ধ ভেসে বেড়ায় সেই সরু করিডোরগুলোতে, যেখানে কার্পেটের প্রতিটি সুতো যেন এখনো স্মরণ করে এই পথ দিয়ে আসা এবং শেষ পর্যন্ত হারিয়ে যাওয়া প্রতিটি রাজবংশের ইতিহাস। তারা সবাই এসেছে, শাসন করেছে, তারপর সময়ের স্রোতে বিলীন হয়ে গেছে। দেশের উত্তরের কোথাও এক বৃদ্ধা তার নাতনিকে এমন এক কার্পেটের নকশা শেখাচ্ছেন যা এই দেশের নামের চেয়ে প্রাচীন। তিনি হয়তো জানেন না ঠিক কি উত্তরাধিকার তিনি পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন। কোনো শব্দ নয়, শুধু তার দক্ষ হাতের নীরব চলাচলই সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে। স্বাগতম পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর সেই দেশে, যে দেশটি যেন আপনার কখনো খুঁজে পাওয়ারই কথা ছিল না। সাপারমুরাত নিয়াজভ 1985 সাল থেকে 2006 সাল পর্যন্ত তুর্কমেনিস্তান শাসন করেন। প্রথমে তিনি ছিলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির নেতা, পরে স্বাধীন তুর্কমেনিস্তানের আজীবন রাষ্ট্রপতি। তিনি দেশটিকে অনেক দিক থেকেই নিজের ব্যক্তিগত কল্পনা ও ইচ্ছা অনুযায়ী গড়ে তুলেছিলেন, আর তার সেই পরিকল্পনাগুলো ছিল অত্যন্ত নির্দিষ্ট। প্রতিটি সিদ্ধান্তে ফুটে উঠেছিল তার ব্যক্তিগত নিয়ন্ত্রণের ছাপ। তিনি বছরের জানুয়ারি মাসের নাম নিজের নামে এবং এপ্রিল মাসের নাম তার মায়ের নামে পরিবর্তন করেছিলেন। তিনি অপেরা, ব্যালে এবং সার্কাস নিষিদ্ধ করেছিলেন, এমনকি রাজধানীতে কুকুর রাখাও নিষিদ্ধ করেছিলেন, কারণ তার কাছে কুকুরের গন্ধ অপছন্দনীয় মনে হতো। তিনি দাঁতের চিকিৎসায় সোনার দাঁত ব্যবহারও নিষিদ্ধ করেছিলেন। এছাড়া তিনি গ্রামীণ হাসপাতাল ও গ্রন্থাগার বন্ধ করে দেন। তার বিশ্বাস ছিল অসুস্থ মানুষ চিকিৎসার জন্য শহরে যাবে, আর শিক্ষিত মানুষের নতুন করে কিছু শেখার প্রয়োজন নেই। তার মতে যারা শিক্ষিত তাদের জানার মতো যা কিছু আছে তা আগেই জানা হয়ে গেছে, তাই নতুন করে শেখার আর প্রয়োজন নেই। তিনি রুহনামা বা আত্মার গ্রন্থ নামে একটি বই লেখেন। এই বইয়ের অংশ মসজিদের দেয়ালে খোদাই করা হয়, স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় এবং দেশের প্রতিটি স্কুলে এটিকে পাঠ্যক্রমের 1/3 হিসেবে বাধ্যতামূলক করা হয়। এমনকি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলেও রুহনামা বিষয়ক পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক ছিল। নিয়াজভ দাবি করেছিলেন রুহনামা এমন একটি গ্রন্থ যার অনুসরণ মানুষকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে। তিনি নিজের 12 মিটার উঁচু একটি সোনার মূর্তি নির্মাণ করেন, যা 75 মিটার উঁচু একটি খিলানের ওপর স্থাপন করা হয়েছিল। মোটর চালিত সেই মূর্তিটি সারাদিন সূর্যের দিকে মুখ করে ধীরে ধীরে ঘুরত। তাঁর শ্বাসনামনের প্রতিটি দিনই এটি সূর্যকে অনুসরণ করে ঘুরে বেড়াত। 2006 সালের ডিসেম্বর মাসে 66 বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাপারমুরাত নিয়াজভের মৃত্যু হয়।
তার উত্তরসূরি হন তারই ব্যক্তিগত দন্তচিকিৎসক গোরবানগুলি বেরতি মোহামেদভ। গোরবানগুলি বেরতি মোহামেদভ দীর্ঘদিন সাপারমুরাত নিয়াজভের ব্যক্তিগত দন্তচিকিৎসক ছিলেন। নিয়াজভের মৃত্যুর পর তিনি প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। পরে এক নির্বাচনে তিনি 89% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সেই নির্বাচনকে বৈধ বা অবাধ ও সুষ্ঠু হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। ক্ষমতায় এসে তিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার পাঠ্যসূচি থেকে রুহনামা বাদ দেন। ড্রাইভিং পরীক্ষা থেকে রুহনামা বাদ দেওয়া হলেও পরিবর্তনটি ছিল কেবল নামমাত্র। এর পরিবর্তে তিনি নিজের লেখা ঘোড়া বিষয়ক বই থেকে প্রশ্ন অন্তর্ভুক্ত করেন। তিনি বিশ্বের অন্যতম উঁচু 133 মিটার উচ্চতার পতাকাদণ্ড নির্মাণ করেন। নিজের একটি অশ্বারোহী মূর্তি নির্মাণের নির্দেশ দেন, একটি শহরের নাম নিজের নামে পরিবর্তন করেন এবং নিজের জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করেন। 2022 সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রক্ষমতা তাঁর ছেলে সর্দার বেরতি মোহামেদভের হাতে হস্তান্তর করেন। নির্বাচনে সর্দার বেরতি মোহামেদভ 73% ভোট পেয়ে বিজয়ী হন বলে ঘোষণা করা হয়। কিন্তু বাস্তবে সেটিও কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল না। টানা 33 বছরে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতায় এসেছেন, কিন্তু এই সময়ের কোনো রাষ্ট্রপতি নির্বাচনই আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা বৈধ হিসেবে গ্রহণ করা হয়নি। রাতে আকাশের অনেক ওপরে থেকে তাকালে পুরো তুর্কমেনিস্তান প্রায় সম্পূর্ণ অন্ধকারে ঢাকা মনে হয়। শুধু ইরান সীমান্তের কাছে দক্ষিণে একটি শহর আলোয় জ্বলজ্বল করে, আর উত্তরে দেখা যায় একটি কমলা রঙের জ্বলন্ত আলোর বিন্দু। সেই আগুনের সূচনা হয়েছিল 1971 সালে সোভিয়েত যুগের একটি গ্যাস অনুসন্ধান ড্রিলিং দুর্ঘটনার ফলে। এরপর ক্ষমতায় আসা পরপর দুটি সরকারও সেই আগুন নিভিয়ে ফেলতে ব্যর্থ হয়েছে। তারা সেই আগুন কখনোই নিভিয়ে ফেলতে পারেনি। এই দুই আলোকিত বিন্দুর মাঝের বিশাল অন্ধকারকে শূন্যতা মনে হতে পারে, কিন্তু তা আসলে শূন্য নয়। অনেক সময় নীরবতা ইচ্ছাকৃত হয়, আর তুর্কমেনিস্তান গত 33 বছর ধরে সেই নীরবতাকেই লালন করে আসছে। মরুভূমির মাঝে এমন একটি শহর রয়েছে যেটিকে দেখে মনে হয় এটি যেন এমন কেউ নকশা করেছে যে কখনো কোনো শহর নিজের চোখে দেখেনি। সে বইয়ে শহরের ধারণা সম্পর্কে অনেক পড়েছিল, তারপর ঠিক করেছিল সেই ধারণাকেই আরও উন্নত করে বাস্তবে গড়ে তুলবে। সেই শহরের নাম আশখাবাদ। এটি কোপের দাগ, পর্বতমালা এবং কারাকুম মরুভূমির মাঝখানে একটি সরু ভূখণ্ডে অবস্থিত। ইরান সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই ভৌগোলিক অঞ্চলটির কথা বিশ্বের অধিকাংশ মানুষ খুব কমই ভাবে। আশখাবাদের জনসংখ্যা প্রায় 11 লাখ। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী শহরটিতে 543টি সাদা মার্বেলে মোড়ানো ভবন রয়েছে। এই কারণেই আশখাবাদ পৃথিবীতে সবচেয়ে বেশি ঘনত্বের সাদা মার্বেলের ভবন সমৃদ্ধ শহর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। শহরের প্রধান সড়কগুলো দিয়ে হাঁটতে শুরু করলেই বোঝা যায় এখানকার নকশায় যেন কিছু একটা অস্বাভাবিক। সবকিছুর পরিসর সোভিয়েত আমলের স্থাপত্যের মতো প্রশস্ত, বিশাল এবং শক্তির প্রদর্শনের জন্য নির্মিত। নিয়মিত বিরতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সোনালী চূড়াওয়ালা মিনার ও স্তম্ভ, আর মরুভূমির মাঝখানেও অবিরাম চলছে অসংখ্য ফোয়ারা।
এখানকার রাস্তাগুলো এত পরিষ্কার কারণ সেখানে মানুষের ভিড় নেই, আর ভবনগুলো এত ঝকঝকে কারণ সেগুলো সবসময় পরিষ্কার ও পালিশ করা হয়। চারদিকে প্রায় কোনো স্বাভাবিক কোলাহল নেই। এই নীরবতা শূন্যতার নয়, এটি নিয়ন্ত্রিত রক্ষণাবেক্ষণের ফল। এটি অবহেলার চিত্র নয়, বরং সচেতন পরিকল্পনার অংশ। 1948 সালের এক ভয়াবহ ভূমিকম্পে আশখাবাদ শহরের বড় অংশ ধ্বংস হয়ে যায়। সেই দুর্যোগে আনুমানিক 1,10,000 মানুষ মারা যায়, যা তখনকার শহরের মোট জনসংখ্যার প্রায় 2/3। তবে সোভিয়েত ইউনিয়ন এই বিপর্যয়কে খুব সামান্যই স্বীকার করেছিল এবং ঘটনাটি নিয়ে খুব কম তথ্য প্রকাশ করেছিল। 1991 সালে নিয়াজভ ক্ষমতায় আসার পর তিনি এমন একটি রাজধানী গড়ে তুলতে শুরু করেছিলেন যা ছিল তার ক্ষমতা ও ব্যক্তি পূজার প্রতীক। তিনি যেন শুধু একটি রাজধানী নির্মাণ করেননি, বরং শাসন ক্ষমতারই একটি বিশাল স্মৃতিস্তম্ভ গড়ে তুলেছিলেন। এই শহরের প্রতিটি ভবন যেন একটি বাক্য, আর সাধারণ মানুষ সেখানে শুধু একটি ফুটনোট। ব্যক্তির চেয়ে রাষ্ট্রের অস্তিত্বই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন বার্তাই যেন চারদিকে ছড়িয়ে রয়েছে। শহরের কেন্দ্র থেকে প্রায় 14 কিলোমিটার দূরে একটি নিরাপত্তা চেকপোস্ট পার হলেই দেখা যায় রুহি মসজিদ। কেন সেই চেকপোস্ট রয়েছে তার স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই, তবে সেখানেই অবস্থিত মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদগুলোর একটি রুহি মসজিদ। একসঙ্গে প্রায় 10,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন, কিন্তু অধিকাংশ দিনই মসজিদটি সেই ধারণ ক্ষমতার তুলনায় অনেকটাই ফাঁকা থাকে। রুহি মসজিদটি নির্মাণ করেছিলেন ছাপার মুরাত নিয়াজভ নিজেই। মৃত্যুর পর তাকে এই মসজিদের প্রাঙ্গণেই সমাহিত করা হয়। তিনি নিজেকে তুর্কমেন জাতির আধ্যাত্মিক পিতা বলে ঘোষণা করেছিলেন। মসজিদের দেয়ালে পবিত্র কুরআনের আয়াতের পাশাপাশি তার লেখা রুহনামা গ্রন্থের উদ্ধৃতিও খোদাই করা হয়েছে। ফলে এই স্থাপনাটি একই সঙ্গে ইবাদতের স্থান, একটি সমাধিস্থল এবং একজন শাসকের আত্মজীবনীমূলক স্মৃতিচিহ্নে পরিণত হয়েছে, যেখানে এই তিনটির মধ্যে স্পষ্ট কোনো সীমারেখা চোখে পড়ে না। তবে আশখাবাদে এমন একটি জায়গাও আছে যেখানে রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণে সেই স্থাপত্য যেন কিছুক্ষণের জন্য শিথিল হয়ে আসে। সেটি হল আলতিন আশির মার্কেট। আলতিন আশির মার্কেট, যাকে অনেকেই নিউ টলকুচকা নামেও চেনেন, শহরের পূর্ব প্রান্তে অবস্থিত অসংখ্য ছাউনি দেওয়া দোকানের বিশাল এক বাজার। এখানে তুর্কমেন ব্যবসায়ীরা কার্পেট, গবাদি পশু, ইলেকট্রনিক্স এবং সরকারি অর্থনীতির নিয়মের বাইরে থাকা নানা ধরনের পণ্য বিক্রি করেন। এটি এমন এক বাজার যেখানে দেশের ঐতিহ্য, দৈনন্দিন জীবন এবং অনানুষ্ঠানিক অর্থনীতি একসঙ্গে মিলেমিশে গেছে। তুর্কমেন কার্পেটকে ইউনেস্কো মানবজাতির অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি ঘন বুননের, হাতে গিঁট দেওয়া উৎকৃষ্ট উলের তৈরি এক অনন্য শিল্পকর্ম। এই কার্পেটগুলোর বৈশিষ্ট্য হল নিখুঁত জ্যামিতিক নকশা এবং গাঢ় লাল বা গভীর ক্রিমসন রং। প্রায় 1000 বছর ধরে এই নকশার তেমন কোনো পরিবর্তন হয়নি। যে দেশে প্রাকৃতিক গ্যাস ছাড়া রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা খুবই কম, সেখানে তুর্কমেন কার্পেটই এমন এক ঐতিহ্য যা দেশটি স্বেচ্ছায় বিশ্বের সঙ্গে ভাগ করে নিয়েছে। এটি কোনো গ্যাস পাইপলাইনের চুক্তির অংশ নয়, কিংবা কোনো বন্ধ কক্ষে স্বাক্ষরিত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ফলও নয়, বরং এটি এমন এক হস্তশিল্প যার ইতিহাস এই ভূখণ্ডে শাসন করা প্রতিটি সরকারেরও বহু আগের। তুর্কমেনিস্তান বিদেশি সাংবাদিকদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, পর্যটন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং নিজ দেশের নাগরিকদের ওপরও নিবিড় নজরদারি চালায়। তবু তুর্কমেন কার্পেটের সেই 1000 বছরের পুরনো নকশা আজও টিকে আছে। আর এই বাজারই যেন সেই জায়গা যেখানে রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণের দেয়ালে সামান্য হলেও একটি ফাঁক দেখা যায়। এই বাজারটি যেন সেই ফাঁক যেখানে কঠোর নিয়ন্ত্রিত শহরের মুখোশে সামান্য চির ধরে আর বাস্তব জীবনের স্পন্দন বাইরে বেরিয়ে আসে।
প্রিয় দর্শক, তুর্কমেনিস্তান সিরিজের পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্ব থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।